আমরা আজকে 23 জানুয়ারির আলোচনা শুরু করলাম। আমরা গতদিন আলোচনা করলাম সদাচরণের মুসলেকা এবং শান্তি রক্ষার মুসলেকা, এই দুইটা বিষয়, এবং এই দুইটা বিষয়ের পার্থক্য কিন্তু আমরা জেনেছি এবং আপনাদের হোমওয়ার্ক দেওয়া ছিল এই দুইটা বিষয়ের পার্থক্য 3বার করে নিজে প্র্যাকটিস করা। জানি না কতজন করেছেন, না করলে নিজের লস। এখন আজকে আমরা পরবর্তী ধারাগুলো আলোচনা করব। 212 ধারাটি আমাদের জন্য অত গুরুত্বপূর্ণ না, 213 ধারাটি আমরা একটু পড়বো এখন। তাহলে 213 ধারায় বলা হচ্ছে, যেই ব্যক্তিকে মুসলেকা সম্পাদনের আদেশ দেওয়া হবে ওই ব্যক্তি যদি কি থাকেন, আদালতে উপস্থিত থাকেন, তাহলে এই আদেশটি তাকে পড়ে শোনাতে হবে এবং সে যদি চায় তাহলে ওই আদেশের সারাংশ তাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে। তাহলে আদালত যাকে এই মুসলেকা শান্তি রক্ষার বা সদাচরণের মুসলেকার আদেশ দিচ্ছেন, সেই ব্যক্তি যদি আদালতে উপস্থিত থাকে তাহলে এই আদেশটি তাকে পড়ে শোনাতে হবে যে আপনাকে এই কারণে আদেশটি দেওয়া হয়েছে, এবং সে যদি এর ব্যাখ্যা বা বুঝতে না পারে তাহলে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে। এরপরে যদি সেই ব্যক্তি আদালতে উপস্থিত না থাকে তাহলে 114 ধারায় করণীয়। এগুলো শুধু এমসিকিউ এর জন্য, এখানে লিখিত প্রশ্ন বিগত সালেও হয়নি এবং ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাও খুব কম। জাস্ট এমসিকিউ এর জন্য আমরা ধারাবাহিকতাগুলো জানবো আর কি। তাহলে যেই ব্যক্তিকে মুসলেকার সম্পাদনে আদেশ দেওয়া হবে সেই ব্যক্তি উপস্থিত থাকলে তাকে পড়ে শোনাতে হবে বা ব্যাখ্যা করে বুঝাই দিতে হবে। এখন সেই ব্যক্তি যদি হাজির না থাকে তাহলে কি করতে হবে, ওই ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য আদালত কি করতে পারবেন, সমন জারি করবেন। আর যদি আদালতে কোনো অফিসারের হেফাজতে থাকে, অন্য কোনো অফিসারের হেফাজতে থাকে সেই ব্যক্তি, মানে যার প্রতি সমন জারি করা হবে সেই ব্যক্তি যদি অন্য কোনো অফিসারের হেফাজতে থাকে তাহলে এই ব্যক্তিকে হাজির করার জন্য ওই অফিসারকে আদালত কি করবেন, ওয়ারেন্ট ইস্যু করবেন। মানে পুলিশ হেফাজতে আছে অথবা কোনো জেলে আছে, এই ক্ষেত্রে তো ওই ব্যক্তিকে হাজির করার জন্য শুধু উনি একটা কি করবেন, ওয়ারেন্ট ইস্যু করে দিবেন। আর যদি আদালতের কাছে পুলিশ রিপোর্ট অথবা অন্য কোনো সোর্স মারফত যদি এমন কোনো তথ্য থাকে বা প্রমাণ থাকে যে ওই ব্যক্তিকে গ্রেফতার না করলে শান্তি ভঙ্গের আশু সম্ভাবনা আছে, মানে ওই ব্যক্তিকে যদি গ্রেফতার না করে এখন তাহলে শান্তি ভঙ্গ হয়ে যাবে, এমন সম্ভাবনা যদি থাকে তাহলে ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে গ্রেফতারের জন্য ওয়ারেন্ট ইস্যু করবেন। তাহলে প্রথমে 113 ধারায় পেলাম যে যে ব্যক্তিকে শান্তি রক্ষা বা সদাচরণের মুসলেকার আদেশ দেওয়া হবে সে যদি আদালতে উপস্থিত থাকে তাহলে তাকে আদালতের এই আদেশটি পড়ে শোনাইতে হবে এবং সে চাইলে ব্যাখ্যা করে বুঝাইয়া দিতে হবে। 114 ধারায় সেই ব্যক্তি যদি উপস্থিত না থাকে তাহলে তাকে সমন দিয়ে হাজির হওয়ার নির্দেশ দিবে আদালত। আর যদি ওই ব্যক্তি কোনো অন্য কোনো অফিসারের হেফাজতে থাকে তাহলে ওই অফিসার বরাবর একটা ওয়ারেন্ট ইস্যু করবে তাকে হাজির করার জন্য। আর যদি পুলিশ রিপোর্ট বা অন্য কোনো আদালতে সোর্স মারফত খবর থাকে যে ওই ব্যক্তিকে এখন গ্রেফতার না করলে কি হবে, শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়ে যাবে, তাহলে আদালত তাকে গ্রেফতার করে হাজির করার জন্য একটা ওয়ারেন্ট ইস্যু করবে। এরপরে আমরা চলে যাব 116 ধারায়। 116 ধারায় হলো যে ব্যক্তিগত হাজিরা হইতে মওকুফ কোন ধরনের মুসলেকার ক্ষেত্রে, শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে, এটা কিন্তু সদাচরণের মুসলেকার ক্ষেত্রে না। এখান থেকে একটা অবজেক্টিভ হইতে পারে যে আদালত কোন ধারার ক্ষমতা বলে বা ফৌজদারি কার্যবিধির কত ধারায় কোনো ব্যক্তিকে শান্তি রক্ষার মুসলেকায় ব্যক্তিগত হাজিরা হতে মওকুফের আদেশ দিতে পারেন অথবা ব্যক্তিগত হাজিরা মওকুফ করতে পারেন, 116 ধারা। এরপরে আরেকটা অবজেক্টিভ হইতে পারে এখান থেকে এরকম যে আদালত ফৌজদারি কার্যবিধির 116 ধারা মোতাবেক কোনো ব্যক্তিকে কোন ধরনের মুসলেকা সম্পাদনের ক্ষেত্রে ব্যক্তিগত হাজিরা থেকে মওকুফের আদেশ দিতে পারেন, শান্তি রক্ষার মুসলেকা। তো এখানে হইতে পারে জামিনে বা কোনো অপরাধে শাস্তিপ্রাপ্ত, তারপরে হলো যে সদাচরণের শান্তি রক্ষার, এখানে আপনি শান্তি রক্ষার মুসলেকা দাগাবেন। আরেকটা জায়গায় কিন্তু এই ব্যক্তিগত হাজিরা থেকে আদালত কোনো ব্যক্তিকে রেহাই দেন বা মওকুফ করেন, এটা কত 205 ধারায়। ফৌজদারি কার্যবিধির 205 ধারায় হলো আসামিকে ব্যক্তিগত হাজিরা থেকে মওকুফের আদেশ দিতে পারেন। বিষয়টা কেমন, বিষয়টা হলো যে ওই ব্যক্তি নিজের হাজির হইতে হবে না ওই নির্ধারিত আদালতের ধার্য তারিখে, সে যদি উকিল হাজির করে দেয় তাহলে কিন্তু সেই ব্যক্তির হাজিরা হয়ে যাবে, সেই ব্যক্তি আর হাজির হইতে হয় না। তো আদালত যদি মনে করে কোনো ব্যক্তিকে, এমন কোনো ব্যস্ত ব্যক্তি অথবা কোনো গণ্যমান্য ব্যক্তি অথবা আদালতের কাছে কোনো যদি যুক্তিসঙ্গত কারণ থাকে তাহলে ওই শ্রেণীর ব্যক্তিদেরকে আদালত নিজে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার বিষয়টাকে মওকুফ করে উকিলের মাধ্যমে হাজির হওয়ার নির্দেশ দিতে পারেন। এটা হলো 205-এ আসামিকে।
আর এইখানে 116তে বলতেছে যে যাকে শান্তি রক্ষার মুচলেকার জন্য আদেশ দেওয়া হবে বা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, এই ব্যক্তিকে আদালত যদি যুক্তিসঙ্গত কোনো কারণ থাকে তাহলে ব্যক্তিগত হাজিরা মওকুফ করে দিতে পারেন, উকিলের মাধ্যমে হাজির হওয়ার নির্দেশ দিতে পারেন। এটা একটা অবজেক্টিভের জন্য গুরুত্বপূর্ণ ধারা। এরপরে আমরা যাব 123 ধারায়। এখানে দুইটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে 123-এ। অনেক বড় আলোচনা 123-এর, বাট আমরা অত ডিটেলসে পড়বো না, আমরা শুধু অবজেক্টিভ আছে এখানে। অবজেক্টিভের জন্য এখানে দুইটা উপধারা পড়ব। একটা হলো যে শান্তি রক্ষার মুচলেকার জন্য আদালত কি করবেন, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ফিক্সড করে দেন, যে ধরেন 1000, 2000 বা 500 টাকা আদালত বলে দেয় যে এই টাকার মাধ্যমে সে শান্তি রক্ষার মুচলেকা সম্পাদন করবে। এখন কোনো ব্যক্তি যদি এই টাকাটা দিতে ব্যর্থ হয়, মানে এই টাকাটা পরিশোধ করতে না পারে, সেই ক্ষেত্রে তার কি করতে হবে, তাকে কি করবে আদালত, কারাদণ্ড দিবে। ওই কারাদণ্ডটা কি ধরনের কারাদণ্ড হবে, এইটা হলো এই 123-এর 5-এর উপধারার গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এই কারাদণ্ডটা হবে বিনাশ্রম। অর্থাৎ শান্তি রক্ষার মুচলেকা সম্পাদনের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি জামানত প্রদানে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে তাকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া যাবে, সশ্রম কারাদণ্ড দেওয়া যাবে না। কে যেন ওই দিন সশ্রম আর বিনাশ্রম কারাদণ্ড জানার জন্য মেসেজ করলেন, কিন্তু আমি আসলে এত মেসেজ আসে যে ওনাকে আর খুঁজেই পেলাম না যে উত্তরটা দিব। আমি এই সময় অফিসে ছিলাম, পরে ভাবলাম যে ফ্রি হয়ে মেসেজ দিব। সশ্রম হলো যে যেই ব্যক্তি আদালতে নির্দিষ্ট, আদালতে না জেলে কিছু নির্দিষ্ট পরিমাণ কাজ থাকে, ধরেন বাগান পরিষ্কার করা, মাটি কুড়া, অথবা এই ধরনের যে ফেটিক ডিউটিগুলো থাকে, এই ডিউটিগুলো তারা জেলে করে। এটা হলো সশ্রম, মানে শ্রম সহ। আর বিনাশ্রম হলো যে তারা কোনো কাজ করবে না, খাবে, ঘুমাবে আর সময় পার করবে। এটা হলো বিনাশ্রম। তো কেউ যদি শান্তি রক্ষার মুচলেকা সম্পাদনে জামানত প্রদান করতে না পারে, আদালত যে পরিমাণ টাকার ফিগারটা দিবে ওই টাকাটা প্রদানে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে এই জামানত প্রদানের ব্যর্থতার জন্য যদি তাকে কারাদণ্ড দেওয়া হয়, সেই কারাদণ্ডটা হবে বিনাশ্রম। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ 123-এর 5 উপধারায়। এখন আসি আমরা 123-এর 6 উপধারায়। এখানেও 2-3টা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ আছে। প্রথমে বলতেছে যে ফৌজদারি কার্যবিধির যদি 108 ধারা অনুসারে কাউকে সদাচরণের মুচলেকা সম্পাদনের আদেশ দেয়, এবং এই আদেশের ক্ষেত্রে যে টাকাটা থাকে, এই টাকাটা যদি সে প্রদানে ব্যর্থ হয়, তাহলে তার কারাদণ্ড হবে বিনাশ্রম। 108 ধারা অনুসারে যদি কেউ সদাচরণের মুচলেকার টাকা প্রদান করতে না পারে, জামানত, মানে আমি টাকা বলতেছি, বিষয়টা হলো জামানত প্রদানে ব্যর্থ হয়, তাহলে তার কারাদণ্ড হবে বিনাশ্রম। আর 109 আর 10 ধারা অনুসারে মুচলেকা সম্পাদনের জামানত প্রদানে যদি কেউ ব্যর্থ হয়, তাহলে ম্যাজিস্ট্রেট তাকে সশ্রম বা বিনাশ্রম যে কোনো উভয় প্রকারের যে কোনো এক প্রকারে কারাদণ্ড প্রদান করতে পারবে। এটা হলো আদালতের মর্জি। তাহলে এখানে 3 জায়গায় 3টা বিষয় পাইলাম। তাহলে 106, 7, 8 106, 7, 8 ফৌজদারি কার্যবিধির এই ধারা অনুসারে মুচলেকা সম্পাদনের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি জামানত প্রদানে ব্যর্থ হয়, তাকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া যাবে। আর 109 আর 10-এ যদি কোনো ব্যক্তি মুচলেকা সম্পাদনে জামানত প্রদানে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে সশ্রম বা বিনাশ্রম যে কোনো একটা আদালত দিতে পারবে, এটা ম্যাজিস্ট্রেটের মর্জি। তাহলে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ 3টা এমসিকিউ আছে, আপনারা এগুলো একটু নোট করে পড়বেন। এরপরে আমরা আসি 124 ধারা। 124 ধারায় কি বলছে, শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকা সম্পাদনের জামানত প্রদানে ব্যর্থতায় কারাদণ্ডে যদি কোনো ব্যক্তি দণ্ডিত হয়, ওই ব্যক্তিকে মুক্তি দিলে যদি সমাজ অথবা জনগণের কোনো বিপদ ঘটবে না মর্মে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রমাণ থাকে বা প্রতীয়মান হয়, বা তিনি যদি মত পোষণ করেন যে যেই ব্যক্তিকে শান্তি রক্ষা বা সদাচরণের জন্য জামানত প্রদানে ব্যর্থতায় কারাদণ্ড দেওয়া হয়েছে, এই ব্যক্তিকে ছেড়ে দিলে কারো কোনো ক্ষতি হবে না বা সমাজের অশান্তি হবে না, তাইলে এই জেলা ম্যাজিস্ট্রেট কি করতে পারেন, ওই ব্যক্তিকে, দণ্ডিত ব্যক্তিকে অব্যাহতির আদেশ দিতে পারবেন। এবং জেলা ম্যাজিস্ট্রেটের আরেকটা ক্ষমতা আছে এই ধারা 124 ধারায়, উনি হলো যে জামানতের পরিমাণ, জামিনদারের সংখ্যা, অথবা যে সময়ের জন্য এই মুচলেকা সম্পাদনের আদেশ দেওয়া হয়েছে এই সময়ের হ্রাস করার ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটের আছে। ধরেন কোনো একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো একজন ব্যক্তিকে, কাকে বলবো, শফিক সাহেবকে, এখানে শফিক সাহেব আছেন, উনাকে 1-1.5 বছরের জন্য 2 জন জামিনদার সহ
1000 টাকা অর্থদণ্ডের অর্থ জামানত দিয়ে একটা মুসলেকা সম্পাদনের আদেশ দিলেন। তাহলে জেলা ম্যাজিস্ট্রেট যদি চাই, এই যে দুইজন জামিনদার বলছে উনি এটাকে একজন করে দিতে পারবেন, 1000 টাকা বললে এটাকে 500 টাকা করে দিতে পারবেন, আর 1.5 বছর বলছে এটাকে 1 বছরে হ্রাস করতে পারবেন। মানে এই ক্ষমতাটা হলো জেলা ম্যাজিস্ট্রেটের। তবে এখানে একটা শর্ত আছে, এই যে আদেশটা শান্তি রক্ষা বা সদাচরণের মুসলেকার আদেশটা দিল, এটা অবশ্যই জেলা ম্যাজিস্ট্রেটের নিচের কোনো আদালতের আদেশ হইতে হবে। যদি কোনো দায়রা আদালত, হাইকোর্ট বিভাগ থেকে আদেশ হয়, তাহলে জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নাই ওই আদেশের দণ্ড হ্রাস করা বা জামিনদারের সংখ্যা কমানো অথবা সময়ের পরিমাণ হ্রাস করার ক্ষমতা ওনার নাই। তাহলে জেলা ম্যাজিস্ট্রেটের নিচের কোনো আদালতে যদি এই শান্তিরক্ষা বা সদাচরণের মুসলেকার কোনো আদেশ দেয়, সেই আদেশের জামিনদারের সংখ্যা, অর্থের পরিমাণ অথবা সময়ের পরিমাণ উনি হ্রাস করার ক্ষমতা রাখে কে? জেলা ম্যাজিস্ট্রেট। তাইলে শান্তিরক্ষা বা সদাচরণের মুসলেকার অর্থ প্রদানে ব্যর্থ ব্যক্তিকে যদি কোনো কারাদণ্ড দেওয়া হয়, এই কারাদণ্ড মওকুফ করতে পারেন কে? জেলা ম্যাজিস্ট্রেট। এই মাফ করার ক্ষমতাটা জেলা ম্যাজিস্ট্রেটের। তাহলে 124 থেকে কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ করানো যাবে যে কোনো ব্যক্তি শান্তিরক্ষা বা সদাচরণের মুসলেকা সম্পাদনে জামানত প্রদানে ব্যর্থতায় কারাদণ্ডে দণ্ডিত হলে উক্ত দণ্ড নিম্নলিখিত কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট মওকুফ করতে পারেন বা অব্যাহতি দিতে পারেন আসামিকে? তো এটা কি? জেলা ম্যাজিস্ট্রেট। শুধু 124 ধারায় শুধু জেলা ম্যাজিস্ট্রেটকে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে। এরপরে আসি আমরা 125 ধারা। 125 ধারায় বলা হয়েছে যে শান্তিরক্ষা বা সদাচরণের মুসলেকা বাতিলের ক্ষমতা একবারে বাতিল করে দিতে পারে কে? এটাও জেলা ম্যাজিস্ট্রেট। তবে শর্ত একটাই, যে ওই জেলা ম্যাজিস্ট্রেটের আদালতের থেকে যদি কোনো উচ্চতর আদালতে এই শান্তিরক্ষা বা সদাচরণের মুসলেকার আদেশ দেয়, তাহলে উনি পারবেন না। এছাড়া হইলে বাতিল করতে পারবেন। কারণ আমরা 106-এ কি পড়লাম, যে হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত অথবা কোনো প্রথম শ্রেণী বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অষ্টম অধ্যায়ের কোনো অপরাধ করার পর কোনো ব্যক্তিকে শান্তিরক্ষার মুসলেকার আদেশ দিতে পারেন। তাহলে হাইকোর্ট বিভাগ যদি কোনো শান্তিরক্ষার মুসলেকার আদেশ দেন, সেই মুসলেকা বাতিল করার ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটের নাই। জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কোনটা আছে? উনি বা ওনার অধীনস্থ যে আদালতগুলো কোনো ব্যক্তিকে যদি শান্তিরক্ষা বা সদাচরণের মুসলেকার আদেশ দেন, সেই আদেশটা বাতিল করার ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটের আছে। উনি একমাত্র ক্ষমতা যিনি হলেন কি এই শান্তিরক্ষা বা সদাচরণের মুসলেকা বাতিল করতে পারেন, হ্রাস করতে পারেন বা পরিবর্তন করতে পারেন। এরপরে আসি 126 ধারা এবং এই অধ্যায়ের শেষ ধারা। 26 ধারায় কি বলা হয়েছে? জামিনদারের অব্যাহতি। ধরেন এখানে হাসান আছেন, মোহাম্মদ আব্দুল আজিজ আছেন, দুইজন। তো কোনো কারণে আব্দুল আজিজ একটা বিপদে পড়লো এবং হাসানকে ডাকা হইলো। হাসান গিয়ে ওর মুসলেকা দিয়ে বলল ঠিক আছে আমিও জামিনদার হইলাম। কিন্তু কয়েকদিন পর এই হাসানের বদলি হয়ে গেল কি আব্দুল আজিজের যে এখানে কর্মরত, এর থেকে অন্য কোনো ইউনিটে বদলি হয়ে গেল। এখন কয়েকদিন পর পর এই আব্দুল আজিজের জন্য হাসানকে ডাকে। এখন হাসান বিরক্ত হইলো, ভাবলো যে না, আমার তো আসলে আর জামিনদার থাকার ইচ্ছা নাই, কারণ ওর জন্য আমায় হেনস্থার শিকার হইতে হয়, এখন আমি অব্যাহতি চাই। তাহলে এইরকম যখন কোনো ব্যক্তির শান্তি রক্ষা অথবা সদাচরণের মুসলেকায় অন্য ব্যক্তি জামিনদার হয়, তার যদি অব্যাহতি পাইতে হয়, তাহলে সে কি করবে? এই 126 ধারায় বলা আছে। 26 ধারায় বলা আছে যে কোনো ব্যক্তি যদি জামিনদার হওয়ার পর অব্যাহতি পাইতে চায়, তাহলে তিনি যে কোনো সময়, এটা এমন না যে 1 মাস অতিবাহিত হইতে হবে, 2 মাস অতিবাহিত হইতে হবে, এমন কোনো সময় নাই। যে কোনো সময় জেলা ম্যাজিস্ট্রেট অথবা যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে একটা বন্ড বাতিলের আবেদন দিবেন যে আমি অমুক ব্যক্তির জামিনদার হয়েছিলাম, আমি আসলে জামিনদার থাকতে চাচ্ছি না, এই জামিনটা বাতিল করা হোক বা মুসলেকাটা বাতিল করা হোক। তখন আদালত এই আবেদন পাওয়ার পর যেই ব্যক্তির জন্য, অর্থাৎ আব্দুল আজিজের জন্য হাসান হয়েছিল কি জামিনদার, এখন তখন এই আব্দুল আজিজকে ডাকা হবে, সমন প্রদান করবে অথবা ওয়ারেন্ট ইস্যু করবে এই আব্দুল আজিজকে হাজির করার জন্য। হাজির করলে আব্দুল আজিজকে নির্দেশ দিবে যে আপনি এর বিকল্প জামিনদার বের করেন, নইলে ওনাকে কি ওইটা শাস্তি পেতে হবে। এই হলো জামিনদারের অব্যাহতির পদ্ধতি 126 ধারায়। এটা কি মুসলেকার ক্ষেত্রে জামিনদারের অব্যাহতি। এছাড়াও কিন্তু আরেকটা জামিন আছে, যেটা হলো 499 ধারায় মুসলেকা সম্পাদন করা হয় বা বন্ড সম্পাদন করা হয়, ওইখানেও আবার জামিনদারের অব্যাহতির একটা ধারা আছে 500 কততে জন্য, আচ্ছা পরে আমরা এটা আলোচনা করব। তাহলে জামিনদার এখানে হলো বন্ড মানে শান্তিরক্ষার মুসলেকা বা সদাচরণের মুসলেকার ক্ষেত্রে জামিনদারের অব্যাহতি পাওয়ার পদ্ধতি কি? 126 ধারা।
এই 126 ধারা থেকেও কিন্তু এমসিকিউ হইতে পারে যে কোনো ব্যক্তি শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকায় জামিনদার হওয়ার পর অব্যাহতি পাওয়ার পদ্ধতি কি। তাহলে প্রথমে উনি একটা আবেদন দাখিল করবেন এবং এই আবেদন পাওয়ার পর ম্যাজিস্ট্রেট যেই ব্যক্তির জন্য তিনি জামিনদার হয়েছিল সেই ব্যক্তিকে হাজির করার জন্য সমন অথবা গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে হাজির করবেন। এরপরে আসি আমাদের অত্যন্ত 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 মানে 3 স্টার গুরুত্বপূর্ণ নবম অধ্যায়, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার পদ্ধতি। ফৌজদারি কার্যবিধি 127, 28, 29 এই 3টা ধারা দিয়ে কিন্তু আমরা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করি। আর 30, 31, 32 এইগুলো কিন্তু ছত্রভঙ্গর ক্ষেত্রে যারা হলো সামরিক অফিসার, 32টা সবার জন্য, 30 আর 31 হলো শুধু সামরিক অফিসারদের জন্য। তাহলে আমরা তো জানি বেআইনি সমাবেশ কাকে বলে। বেআইনি সমাবেশের সংজ্ঞা দেওয়া আছে পেনাল কোডের 141 ধারায়। 5 বা ততোধিক ব্যক্তি নির্দিষ্ট কিছু কাজ বলা আছে, এই কাজগুলো যদি করে তাহলে তাদের ওই সমাবেশটা হবে বেআইনি সমাবেশ। তাহলে এই ধরনের কোনো বেআইনি সমাবেশ যদি কেউ সম্পাদন করে তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে সেই বেআইনি সমাবেশটা ছত্রভঙ্গ করতে পারবো, এইটার আলোচনা আজকের এই নবম অধ্যায়ে। নবম অধ্যায় থেকে প্রচুর পরিমাণে লিখিত প্রশ্ন হয়। তাহলে আমরা বেআইনি সমাবেশটা যদি দেখি সংজ্ঞাটায়, এখানে পাবো যে আমরা 5 বা ততোধিক ব্যক্তি যদি একত্রিত হয়ে এমন কোনো কাজ করে। কি ধরনের কাজ? 5টা কাজ আছে। একটা হলো যে অপরাধমূলক বল প্রয়োগ করে। অপরাধমূলক বল প্রয়োগ করে কি করে? কোনো সরকারি কর্মচারীকে তার আইনানুগ ক্ষমতা প্রয়োগে ভয়ভীতি প্রদর্শন করে। ধরেন আপনি উচ্ছেদ কাজ করতে গেলেন, এখানে 6 জন লোক আইসা বলল যে উচ্ছেদ কাজ করা যাবে না, উচ্ছেদ কাজ করতে দিচ্ছে না। সেই ক্ষেত্রে তাদের এই 6 জন বা 5 জন ব্যক্তি আইসা যদি বলে 5 এর নিচে হইলে আবার হবে না, 5 বা ততোধিক ব্যক্তি আইসা যদি আপনাদের এই সরকারি কাজে বাধা প্রদান করে বা ভয় প্রদর্শন করে যে আপনারা যদি উচ্ছেদ করেন আজকে আপনাদের একদিন কি আমাদের একদিন, তাহলে কিন্তু তাদের এই কাজটা বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হবে। 2 নাম্বার হলো যে কোনো আইন বা আইনানুগ প্রক্রিয়া বাস্তবায়নে, এটাও সেম। এক হলো সরকারি কর্মচারীকে তার ক্ষমতা আইনানুগ ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে যদি ভয় প্রদর্শন করে, আর একটা হলো যে বাধা প্রদান করে। একটা হলো যে মুখে বলল যে আপনারা এখান থেকে চলে যান নইলে খবর আছে, আরেকটা হলো কি সরাসরি আইসা বাধা দিচ্ছে যে আর এক পাও আগাবেন না, নিজে আইসা বাধা দিচ্ছে। তাহলে এই বাধা দেওয়াটাও বেআইনি সমাবেশ হিসেবে গণ্য করবে। 3 নাম্বার হলো যে এমন কোনো দুষ্কর্ম বা অপরাধমূলক অনধিকার প্রবেশ যেটা হলো যে অথবা অন্য কোনো অপরাধ সংগঠন করার উদ্দেশ্যে। ধরেন আপনার বাড়িতে 5 জন ব্যক্তি আইসা জোরপূর্বক ঢুকছে, যাদের হলো প্রবেশ করছে, যাদের হলো সেখানে প্রবেশ করার অধিকার ছিল না, অপরাধমূলক উদ্দেশ্যে বা কোনো একটা অপরাধ করার জন্য যদি 5 বা ততোধিক ব্যক্তি আইসা আপনার বাড়িতেও ঢুকে, সেটা কি হবে? বেআইনি সমাবেশ হয়ে যাবে। এরপরে হলো যে কোনো ব্যক্তির প্রতি অপরাধমূলক বল প্রয়োগ করে, জোর করে আপনি যেদিকে আপনি যাইতে চাচ্ছেন সেদিকে যাইতে দিচ্ছে না, অথবা আপনাকে জোর করে একটা গাড়িতে ঢুকায় ফেললো। তো এই ধরনের যদি কোনো কাজ করে সেটাও বেআইনি সমাবেশ হবে। এরপর আরেকটা কি? অপরাধমূলক বল প্রয়োগ করে। হ্যাঁ, বল প্রয়োগ করে যদি কারো আইনানুগ অধিকার রয়েছে যে কাজটা করার, অর্থাৎ আপনার যেদিকে যাওয়ার অধিকার ছিল সেই দিকে যাইতে দিচ্ছে না, অথবা আপনি যে কাজটা করতে আইনত বাধ্য সেই কাজটা আপনাকে করতে দিচ্ছে না, এই ধরনের কোনো কাজ যদি 5 বা ততোধিক ব্যক্তি করে তাহলে তাদের এই কাজটা কি হয়? বেআইনি সমাবেশ হয়। এখন এইরকম একটা বেআইনি সমাবেশ সংগঠন হয়ে গেল, এখন আপনি কি করবেন বা আপনার করণীয় কি? এই করণীয়টা হলো ফৌজদারি কার্যবিধিতে বলা আছে। এছাড়াও আমরা যেহেতু পুলিশ অফিসার বা পুলিশ সদস্য, আমাদের কিন্তু পুলিশ আইনও পড়তে হবে। পুলিশ আইনের 30-এর ক এর 1, 2 এ 3 এ এই বিষয়গুলো আলোচনা করা আছে। এবং এইখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ লিখিত প্রশ্ন হয়, একটা হলো যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের পদ্ধতি আলোচনা করুন। আরেকটা প্রশ্ন হয় যে একটি আইনসঙ্গত সমাবেশ বা একটি সমাবেশ কখন বেআইনি সমাবেশে পরিণত হয়, এটাও হয়। এই প্রশ্নটা আসলে আমরা পুলিশ আইন থেকে বেশি দিব, যে কখন একটি সমাবেশ বেআইনি সমাবেশে পরিণত হয়, যেটা বা লাইসেন্সধারী সমাবেশ। তাহলে আমরা আজকে নবম অধ্যায়টা আলোচনা করি, শুরু করে দিই। 127 ধারায় কি বলছে যে যদি কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার অফিসার ইনচার্জ কোনো বেআইনি সমাবেশ অথবা শান্তি বিঘ্নত হইতে পারে এমন 5 বা ততোধিক ব্যক্তির কোনো সমাবেশকে ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিতে পারেন, এবং এমন আদেশ দেওয়ার পর ওই সমাবেশের যে সদস্যরা আছে তাদের দায়িত্ব হবে কি?
ওই সমাবেশ ত্যাগ করা বা ছত্রভঙ্গ হওয়া। তাইলে এখানে অবজেক্টিভের ক্ষেত্রে দুইটা শব্দ খেয়াল করেন। এক হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট, এখানে কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট না। কেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট না? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটটা সাধারণত খালি বিচার কাজ করে আদালতে, আর নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছে তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে মাঠে থাকে। এই জন্যই কিন্তু একজন ডিসি বা জেলা প্রশাসক কিন্তু ওই জেলার আইন শৃঙ্খলার রক্ষাকারী কমিটির সভাপতি। উনি কিন্তু জেলার পুলিশ শহর বাকি যত ধরনের সিভিল আছে সব কিছুর উনার নিয়ন্ত্রণে চলে, এবং এই জন্য এই নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে একবারে মাঠ পর্যায়ে থাকে। এই জন্য বলা হয়েছে এই বেআইনি সমাবেশ কিন্তু কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যায় ছত্রভঙ্গ করে না। কারা করে? শুধু নির্বাহী ম্যাজিস্ট্রেট আর পুলিশ। তো অবজেক্টিভের ক্ষেত্রে যে একটি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য নির্দেশ দিতে পারেন বা আদেশ দিতে পারেন কে? এক, নির্বাহী ম্যাজিস্ট্রেট। দুই, থানার অফিসার ইনচার্জ। তিন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। 4 নম্বরে দিল ক ও খ। তাহলে আপনি কি দাগাবেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানার অফিসার ইনচার্জ, এই দুইজনের ব্যাপক ক্ষমতার, অর্থাৎ 5 বা ততোধিক ব্যক্তি কোনো জায়গায় যদি ওই বেআইনি সমাবেশের কোনো শর্ত পূরণ করে তাহলে তাদেরকে ওনারা কি করতে পারবেন? ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিতে পারবেন। এবং পুলিশ অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক এই বেআইনি সমাবেশে অংশগ্রহণকারীদেরকে যদি আদেশ দেওয়া হয় যে আপনারা চলে যান, এখানে অবস্থান করবেন না, তাদের দায়িত্ব হয়ে পড়ে ওই সমাবেশ ত্যাগ করা বা ওই সমাবেশ হতে ছত্রভঙ্গ হওয়া, এটা তাদের দায়িত্বে পরিণত হয়। এখন ধরেন এই যে আদেশ দিল, আদেশ দেওয়ার পরও সেই সমাবেশ ছত্রভঙ্গ হলো না, না হলে আসলে পরবর্তী কার্যক্রম কি? পরবর্তী কার্যক্রম হলো যে থানার অফিসার ইনচার্জ অথবা এই নির্বাহী ম্যাজিস্ট্রেট সামরিক শক্তি নয়, মানে বেসামরিক শক্তি আহ্বান করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশের সেনা, নৌ, বিমান এই 3 বাহিনীর পুরুষ সদস্য ব্যতীত অন্য কোনো ব্যক্তির সাহায্য নিতে পারবেন। অর্থাৎ আর্ম ফোর্সেস ব্যতীত, আর্ম ফোর্সের আবার পুরুষ বলে দিছে উল্লেখ করে আইনে। কেন পুরুষ বলছে? তখন আসলে নারী নিয়োগই ছিল না এইসব পদে। অর্থাৎ সেনা, নৌ, বিমান এই 3 বাহিনীতে নারী নিয়োগ তো সাম্প্রতিক সময়ে আসছে। আইনটা তো অনেক আগের, 1898 সালে। তখন আসলে এই 3 বাহিনীতে নারী নিয়োগই ছিল না, যার কারণে বলে দেওয়া হচ্ছে যে বাংলাদেশের সেনা, নৌ, বিমান বাহিনীর পুরুষ সদস্য ব্যতীত অন্য কোনো সাধারণ নাগরিকের নিকট থেকে সাহায্য দাবি করতে পারবে এবং অংশগ্রহণকারীদের আইন অনুযায়ী শাস্তি দেওয়ার জন্য গ্রেফতার করতে পারবে। তাহলে কোনো বেআইনি সমাবেশ সংগঠন হইলে সেখানে ছত্রভঙ্গ হওয়ার জন্য প্রথমে 127 ধারা মোতাবেক কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা থানার অফিসার ইনচার্জ ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিতে পারবে। ছত্রভঙ্গ হওয়ার আদেশ দেওয়ার পর অংশগ্রহণকারীদের দায়িত্ব বা কর্তব্য হবে ওই সমাবেশ ত্যাগ করা। 127 ক্লোজ। 128-এ গিয়ে বলতেছে এই ধরনের বেআইনি সমাবেশকে ছত্রভঙ্গ হওয়ার আদেশ দেওয়ার পরও যদি ওই সমাবেশ ছত্রভঙ্গ না হয় অথবা সমাবেশের অংশগ্রহণকারীদের আচরণ দেখে মনে হয় যদি যে এরা ছত্রভঙ্গ হবে না মর্মে সংকল্প করেছে, তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার অফিসার ইনচার্জ বল প্রয়োগ করে এই সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন। এবং যদি জনসাধারণের সাহায্য লাগে তাহলে সেনা, নৌ, বিমান এই 3 বাহিনীর পুরুষ সদস্য ব্যতীত অন্য কোনো ব্যক্তিদের সাহায্য দাবি করতে পারবেন এবং অংশগ্রহণকারীদেরকে কি করতে পারবেন? গ্রেফতার করাতে পারবেন। 128 ক্লোজ। এরপরে আমরা দেখব 129 ধারা। 129 ধারায় বলছে যে সামরিক শক্তি প্রয়োগ। এই যে আপনারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে প্রথমে নিজেরা পুলিশ নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করলো, পরে কি করলো? বল প্রয়োগ করলো। 128-এ বল প্রয়োগ করেও পারলো না, জনগণের সাহায্য নিল, তারপরেও পারলো না। এখন আসেন সেনা, নৌ, বিমান এই বাহিনীদেরকে এখন লাগানো। সাধারণত আমরা সেনাবাহিনীর কি করি? সাহায্য নেই। তারপরেও এখানে আমরা আর্ম ফোর্সের শব্দটা ব্যবহার করে থাকি, সামরিক শক্তি, কারণ এই 3 বাহিনী মিলে কি সামরিক শক্তি। তাহলে কোনো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য উপরের যে 2টা পদ্ধতি বললাম এই 2টা পদ্ধতিতেও যদি ছত্রভঙ্গ করা না যায় এবং জননিরাপত্তার জন্য যদি ওই সমাবেশ ছত্রভঙ্গ করা আবশ্যক হয়ে পড়ে, তখন উপস্থিত সর্বোচ্চ পদের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ধরেন ওইখানে 6 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে কোনো এক জায়গায় বিরাট ধরনের, যেমন ঢাকায় যখন এই সাম্প্রতিক যে ছাত্র আন্দোলন ছিল, এই আন্দোলনে একজন না অনেক ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। তাহলে এই ম্যাজিস্ট্রেটগণের মধ্যে যিনি পদে দিয়ে সবচেয়ে বড় থাকবেন ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর যদি মেট্রোপলিটন এলাকা হয় তাহলে এখানে পুলিশ কমিশনার। মেট্রোর বাইরে হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপস্থিত সর্বোচ্চ পদের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর মেট্রোপলিটন হলে
পুলিশ কমিশনার সামরিক শক্তি তলব করতে পারবেন এবং সামরিক শক্তি প্রয়োগ করে ওই সমাবেশ ছত্রভঙ্গ করাতে পারবেন। তাহলে 129 ধারা হলো সামরিক শক্তি প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যায় এবং এইটা করতে পারবেন হলো যে সর্বোচ্চ পদের উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার। এর সাথে পুলিশ রেগুলেশনস আপনারা কত পড়বেন 158। আর এই তো ছিল হলো যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের পদ্ধতি। এখান থেকে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের পদ্ধতি। এরপরে আমরা 130 ধারাটায় কি বলা হয়েছে, 130 ধারায় বলা হয়েছে যে বেআইনি এই ধরনের সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার কর্তৃক যে কি সামরিক শক্তি আহ্বান করা হলো এই সামরিক বাহিনীর অধিনায়কের কি কর্তব্য হবে। আর 131-এ বলা হয়েছে যে 130-এ হলো যে জনসমাবেশের ছত্রভঙ্গের জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক আহত বাহিনীর অধিনায়কের কর্তব্য। আর 131 হলো জনসমাবেশ ছত্রভঙ্গ করতে কমিশনপ্রাপ্ত সামরিক অফিসারের কর্তব্য। কমিশনপ্রাপ্ত আমরা জানি যে যারা সরাসরি সেকেন্ড লেফটেন্যান্টে ঢুকে তারা যদি উপস্থিত থাকে এবং উনি যদি ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করতে না পারে সেই ক্ষেত্রে তিনি কেবল গ্রেফতার করার এবং সর্বনিম্ন যে ক্ষমতা প্রয়োগ করে ছত্রভঙ্গ করা যায় ওইটা করবেন। কারণ আমরা জানি কি সামরিক বাহিনীর কাজ হলো যে একবারে যুদ্ধের ক্ষেত্রে তাদেরকে সাধারণ অবস্থায় মানে সিভিল সোসাইটিকে নিয়ন্ত্রণের জন্য বা পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের জন্য কিন্তু তাদেরকে আহ্বান সাধারণত করা হয় না। তাদের আর্মস যেগুলো এগুলো গুলি করলে কি নন লিথিয়াল কি বলে এটাকে মরণাত্মক অস্ত্র তারা যদি আসলে অ্যাকশন নেয় তাহলে কি ছোট, কারণ তাদের কাছে শর্ট গান নাই, তাদের কাছে গ্যাস গান নাই, তাদের কাছে সব হলো বড় ধরনের অস্ত্র। তো এই জন্য বলা হয়েছে যে 131 ধারা এদেরকে আসলে শুধু গ্রেফতার এবং হলো যে আটক করার ওই ছত্রভঙ্গে সমাবেশে অংশগ্রহণকারী কোনো ব্যক্তিকে গ্রেফতার ও আটক করতে পারবেন, শুধু এটা বলছে। এবং তবে এই ধারা অনুযায়ী কার্য করার সময় তার পক্ষে যদি কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ সম্ভব হয় তাহলে তিনি যোগাযোগ করতে পারবেন এবং ম্যাজিস্ট্রেট যেরূপ আদেশ দিবেন ম্যাজিস্ট্রেটের অধীনে কাজ করবেন। এই জন্যই কিন্তু এই যে ম্যাজিস্ট্রেট সেনাবাহিনী সদস্যদেরকে কি করা হয়েছে, সামরিক শক্তি না দিয়ে এদেরকে কি দেওয়া হয়, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয় এই বিশেষ পরিস্থিতিতে। অর্থাৎ তারা যেন ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকলে ম্যাজিস্ট্রেটের ক্ষমতাটা প্রয়োগ করতে পারে। এবং বর্তমানেও কিন্তু এটা কয়েকদিন আগে 2 মাসের জন্য কার্যকর ছিল, এখনো আছে কিনা জানি না, এটা চলছে আর কি। এরপরে একটা রক্ষা কবচ পড়বো আমরা 132 ধারায়। 132 ধারায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা কি রক্ষা কবচ। কিসের রক্ষা কবচ? এই যে আমরা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে কিছু ক্ষমতা প্রয়োগ করলাম, এই ক্ষেত্রে কোনো ব্যক্তির কি করা যাবে না, সরকারের অনুমোদন ব্যতীত এই 9 অধ্যায় অনুযায়ী যে কার্যক্রমগুলো কোনো ব্যক্তি নিল তার বিরুদ্ধে মামলা, ফৌজদারি মামলা গ্রহণ করা যাবে না। এখন বলতে পারেন যে এই যে আমাদের পুলিশ সদস্যদের বিরুদ্ধে যে মামলাগুলো হচ্ছে এটা কিভাবে হচ্ছে, এটা সরকারের অনুমোদন নিয়ে করতেছে। বলছে কি তারা প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করছে, এই অজুহাতে হইলো তাদের বিরুদ্ধে মামলা চলছে। কিন্তু এখানে কিন্তু সুস্পষ্টভাবে এই 132 দ্বারা আমরা বলে থাকি এটাকে রক্ষা কবচ। কারণ এখানে সুস্পষ্টভাবে বলা আছে যে সরকারের অনুমোদন ব্যতীত কোনো ব্যক্তির বিরুদ্ধে এই 9ম অধ্যায় অনুসারে কৃত কোনো কার্যের জন্য তার বিরুদ্ধে ফৌজদারি আদালতে মামলা রুজু করা যাবে না। এবং কোনো অধস্থন কেউ যদি সিনিয়র কোনো কর্মকর্তা নির্দেশ অনুযায়ী কোনো সরল বিশ্বাসে কোনো কাজ করে থাকে তাহলে তার কোনো অপরাধ হবে না। এখন সরল বিশ্বাসটা একটা জটিল শব্দ, এইখানে বলা হচ্ছে যে যথাযথ সতর্কতা এবং মনোযোগ সহকারে। কিন্তু আপনাকে অর্ডার দিল, এখন ওই সিচুয়েশনে তো আসলে লিখিত আদেশ নেওয়া সম্ভব হয় না। আমরা যারা পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের ডিউটি করি আমরা সবাই জানি যে এই সকল ক্ষেত্রে মৌখিক আদেশ দেয় এবং মৌখিক আদেশ পরবর্তীতে যদি অস্বীকার করে তাহলে প্রমাণ করা খুবই মুশকিল। তো এইসব ক্ষেত্রে আসলে এটা ভাগ্যের উপরে নির্ভর করে, কারণ অনেক সময় এইসব কাজ করতে যায় প্রশংসিত হওয়া যায়, আবার অনেক সময় এরকম কপালে বিপদও চলে আসে। কিন্তু আইনে আমাদেরকে এটা একটা রক্ষা কবচ দিয়েছে যে সাধারণ অবস্থায় এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে কেউ যদি কোনো কার্য করে আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা, ফৌজদারি মামলা করা যাবে না।